নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ। আমরা এই মুহূর্তে বসে আছি খবর বাংলা সংবাদের আমাদের এই স্টুডিওর সেটে। প্রত্যেকবারের মতো এবারেও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধিরা আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে। জবাব চায় জনতার দরবারে যে প্রত্যেক দিন যে রাজনৈতিক আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে বিভিন্ন এখন ঘটে যাওয়া এদেশ এবং বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরি। ঠিক প্রত্যেকবারের মতো এবারেও আমরা হাজির হয়ে গেছি। আমরা দেখছি যে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি চলছে তা নিয়ে কার্যত আমাদের ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে। প্রভু চিন্ময় কৃষ্ণকে যে গ্রেফতার করা হয়েছে এবং তার জামিন কোনোভাবেই মিলছে না, তার আইনজীবীরাও তার পক্ষে সওয়াল করছে না এবং এই পরিস্থিতি নিয়ে কার্যত ভারতবর্ষ যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে আমরা আরো একটি জিনিস দেখতে পেয়েছি, অর্পিতা মুখোপাধ্যায়ের বেশ কিছুদিন আগে জামিন হয়ে গেলেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন এখনো অধরা এবং কার্যত সুপ্রিম কোর্টে তার জামিন সংক্রান্ত বিষয়ে যখন তার আইনজীবী প্রশ্ন করছেন তখন কার্যত তাকে ভৎসনার সম্মুখীন হতে হচ্ছে। এবং তার সাথে আমরা আরো দেখছি যে তারিখের পর তারিখ পিছতেই থাকছে। আরজি কর হত্যাকাণ্ডের মামলার শুনানি আজও অধরা, আজও আমরা দোষীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারিনি। এবং সেই সঙ্গে আমরা যে খবরের দিকে আজকে চোখ রাখবো, বিগত বেশ কিছু রয়েছেন টিএমসিপি থেকে প্রতিনিধি অভিক ব্যানার্জি এবং বিজেপি প্রতিনিধি রয়েছেন বুলবুলি মাঝি এবং কংগ্রেস থেকে প্রতিনিধি রয়েছেন কৃষ্ণ গুহ। এবং আপনাদের জানিয়ে রাখি সিপিআইএম এর পক্ষ থেকে আমরা প্রতিনিধি চাইলেও তারা কোনো প্রতিনিধি আজকে আমাদের দিতে পারেনি, তাই এই তিন দলীয় রাজনৈতিক দলের তিনজন প্রতিনিধিকে নিয়েই আজকের আমাদের এই বিতর্ক সভা। আমাদের স্টুডিওতে আপনাদের স্বাগত। প্রথমত যে বিষয়ের দিকে আমরা বেশ কয়েকটা দিন ধরেই বাংলাদেশের মানুষজন এবং আমাদের ভারতবর্ষের মানুষজন চোখ রেখেছি এবং কার্যত যেটা বলা যায় আমরা ভীষণ মর্মাহত। আমরা সবাই জানতাম যে দুটো দেশের মধ্যে একটা কাঁটাতার, কিন্তু আমরা ওপার বাংলা এপার বাংলা সমস্তটাকেই এক বাংলা হিসেবে ধরতাম, কিন্তু কার্যত সেই দৃশ্য আজকে আমাদের কাছে পাল্টে গেছে। প্রভু চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে, বিনা অপরাধে কার্যত গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তারপরেও তার কে আজও জামিন সে পায়নি এবং দেখা গেছে প্রথম দিন 51 জন আইনজীবী তার পক্ষে সওয়াল করলেও পরের দিন হুমকিতে একজনও আইনজীবী তার পক্ষে সওয়াল করেনি। ফলে তার শুনানি আরো 1 মাস পিছিয়ে গেছে, তাকে আরো জেল জীবন 1 মাস কাটাতে হবে। আমি তোমার কাছে চলে যাব অভিক, কি বলবে এই বিষয়ে? দেখুন, বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং একটা মর্মাহতের সহমর্মিতা রয়েছে বিষয়টা নিয়ে, কিন্তু বিষয়টা পুরোপুরি অন্তর্দেশীয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাবি করছেন যে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে তার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে আস্থা রেখে আমরা তাতে সহমত পোষণ করব। দেখুন, মৌলবাদ বা সংখ্যা গুরুর দ্বারা যখন সংখ্যালঘু আক্রমণ হয়, শোষিত হয়, নিপীড়িত হয়, সেই হিসেবে দিক থেকে মানবিক দিকটাই সবার আগে ধরা পড়ে। সে কাঁটাতারের ওপারে হতে পারে বা এপারে, সেখানে যে রকম ভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় হয়তো বাংলাদেশে কাঁটাতারের ওপারে হচ্ছে, ওখানে হয়তো জামাত, সেখানে হয়তো বাজরাং দল, কিন্তু শাসকের চরিত্র বা সংখ্যালঘুর চরিত্র কিছু ক্ষেত্রে একই। সেই হিসেবে আমরা মানবিক দিক, যে রাজনীতি করতে গেলে আগে মানবিক হওয়াটা উচিত আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই মানবিক মুখ্যমন্ত্রী, সংবিধানের প্রেমী মুখ্যমন্ত্রী, গণতন্ত্র প্রেমী মুখ্যমন্ত্রী সেই দিকটাই তুলে ধরছেন যে ভারত সরকার যা ডিসিশন নেবে আমরা তাদের সাথে। আমি কৃষ্ণবাবুর কাছে চলে যাব, কি বলবেন এই বিষয় নিয়ে? আমার ভাই অভিক পাশে আছে, খুব ভালো কথা বলছিল, শুনছিলাম। নিশ্চয়ই খুব ভালো একটা জায়গাও নিয়ে এসেছিল যে মৌলবাদ তার কাটার ওপারে নয়, তার কাটার এপারে চীনে হতে পারে, পাকিস্তানে হতে পারে, আফগানিস্তানে হতে পারে। অর্থাৎ আমরা পৃথিবীর ইতিহাসে দেখছি যে বিভিন্ন দেশে সংখ্যাগুরু দল
তার রাজত্ব বজায় রাখতে গিয়ে এবং ধর্মীয় তাস খেলতে গিয়ে অনেক মানে ম্যাক্সিমাম সময় সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। এটা ইতিহাসে পরিণত হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে চলছে। এটা এই মুহূর্তে হয়তো একেবারে লাইফ লাইনে বাংলাদেশ আছে, কিন্তু এটা সারা পৃথিবীতে একটা ব্যাধি। এই ব্যাধি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ব্যাধি থেকে বেরিয়ে আসার জন্যই যে ধর্মনিরপেক্ষ রূপ সারা পৃথিবীর কাছে উপস্থাপন করা হয়েছিল, আমরা মানুষ হিসেবে এটা ব্যর্থ। তাই আজকে আমাদের এই পর্যায়ে ভাবনা চিন্তা আলোচনা করতে হচ্ছে। আমাদের খারাপ লাগে, যেই হোক না কেন, শুধু চিন্ময় কৃষ্ণ কেন, যখন আমার দেশে একটা ভারতবর্ষ যেখানে ধর্মনিরপেক্ষ ও সংবিধান রয়েছে, সেখানে কোনো মানুষ বাজারে গেলে পরে তার বাজারে খোঁজা হচ্ছে সে বাজারে কি মাংস নিয়ে বাড়ি ঢুকছে, তার বাড়িতে পৌঁছে যাওয়া হচ্ছে, তার ফ্রিজ খুলে দেখছে এক শ্রেণীর উগ্র মৌলবাদ, তারা দেখছে প্রমাণ পাওয়া যায় তার ফ্রিজে খাসি বা মুরগি ছাড়া অন্য কোনো মাংস আছে কিনা বা গরুর মাংস আছে কিনা, এগুলো তারা খুঁজে বেড়াচ্ছে। বেনারসের ঘাটে স্নান করতে গেলে মাঝখানে শুরু হয়েছিল, মানুষের কাছে আধার কার্ড দেখতে চাইছে যে তুমি হিন্দু না তুমি হিন্দু, অন্য কোনো হিন্দু ছাড়া অন্য কেউ সেই বেনারসের ঘাটে স্নান করবে। এই যে বলছি যে এই যে শাসক, মানে যেই হোক না কেন, মানে শুধু আমাদের এখানে না, এর যে মর্মান্তিক যে পরিণতি সেটা কিন্তু আমরা পাচ্ছি। আমি একটু সময় নিলাম, আমি কেন বলছি আমি খুব মর্মাহত, এই কারণে মর্মাহত যে দেশে আমি জন্মেছিলাম 1947 সালে 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়। আমরা ধর্ম, হ্যাঁ স্বাধীনতার সময় আমাদের দুঃখ আছে, দেশটা দুখানা টুকরো হয়েছে, হ্যাঁ সে ধর্মের ভিত্তিতে হোক, লোভালোভীর ভিত্তিতে হোক, দেশ দুখানা টুকরো হয়েছে, এটা আমাদের কাছে ব্যথা, কারণ আমরাই ছিলাম, আমাদের দুখানা টুকরো করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে তবুও ভারতবর্ষ বা ভারত সরকার একটা ধর্মনিরপেক্ষ দৃষ্টি পৃথিবীর সামনে উত্থাপন করতে পেরেছিল। কিন্তু সেই আমরাই দেখলাম আজকে ডিসেম্বরের 4 তারিখ, অর্থাৎ আজ থেকে দুদিন পর ডিসেম্বরের 6 তারিখ 34 বছর পূর্ণ হবে বাবরি মসজিদ ভাঙার। মানে স্বাধীন ভারতে একটা বাবরি মসজিদকে একটা উগ্র মৌলবাদ রাস্তায় থেকে দিনের বেলায় আনন্দ করে চিৎকার করে ভেঙে দিল, দেওয়া হয়েছে। এটা এটা আমাদের চোখের সামনে হয়েছে এবং ডাইরেক্ট টেলিকাস্ট হয়েছে, সারা পৃথিবীর মানুষ দেখেছে। যার ফলে কি হয়েছে, আমরা হয়তো উল্লাসে, আমরা হয়তো যে ভেবেছি যে খুব ভালো একটা কাজ করলাম, সে হয়তো উল্লাসে এই কাজটা করলো, কিন্তু আমরা কোন জায়গায় নিচু হলাম জানি? আমরা নিচু হয়ে গেলাম যখন তালিবান, আফগানিস্তান একটা দেশ যেখানে ধর্মনিরপেক্ষ, যেখানে মিনিমাম গণতন্ত্রের কোনো জায়গা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তালিবানরা বিশ্বের ঐতিহ্যশালী একটা বৌদ্ধ মূর্তি তারা ভেঙে গুড়িয়ে দিল। যখন রাষ্ট্রসংঘে এটা নিয়ে আলোচনা হলো, আলোচনার সময় যখন আমাদের ভারতের প্রতিনিধি, তৎকালীন অটল বিহারী বাজপেয়ীর সহকর্মী বোজেশ মিশ্র যখন এটা নিয়ে বক্তব্য রাখতে যাচ্ছে এই তালিবানদের এই তাণ্ডবের বিরুদ্ধে, তখন ক্ষুদ্র তালিবানের ওই মানে নির্লজ্জ যে প্রতিনিধি, সে দাঁড়িয়ে বলছে চুপ 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 চুপ, আপনি কি কথা বলবেন, আপনি বাজে, আপনি মসজিদ ভেঙে দিয়েছেন। এটা আমাদের শুনতে হয়েছে। এই জন্য মানে আমরা তো কম দায়ী নয়, আমরা মানে আমরা ভারতীয় হিসাবে কিন্তু কম দায়ী না, কিন্তু আমাদের দায়িত্ব ছিল সারা পৃথিবীকে দেখিয়ে দেওয়া যে আমরা পৃথিবীর উন্নত জীব, মানুষ, সবাই মানুষ, আমেরিকাও মানুষ, আমরাও মানুষ, তার থেকে যে আমরা উন্নত সেটা আমাদের দেখিয়ে যাওয়ার সুযোগ ছিল, আমরা সেটা হারিয়েছি। যার ফলে আজকে বাংলাদেশে যেটা আমরা আজকে সরাসরি দেখতে পাচ্ছি, এটা আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় লুকিয়ে চুরিয়ে আড়ালে আবডালে হয়েই যাচ্ছে। এর থেকে কোনো, আমি একটু বুলবুলিদির কাছে চলে আসবো, ঠিক এই বিষয়ে আপনি আপনার বক্তব্য যদি একটু বলেন। দেখুন, আমি এক্ষুনি আমার টিএমসি ভাইয়ের কথা শুনলাম, প্রতিনিধি যিনি বসেছেন উনি বললেন মমতাময়ী সংবেদনশীল, মানে আমাদের সংবিধানের প্রতি উনি দায়িত্ববান কতটা, প্রতিটা জায়গা তুলে ধরলেন। অবশ্যই তিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমিও তাকে সম্মান জানাই, কিন্তু আমি সম্মান জানাবো, কিন্তু আমার বাংলায় আমি কি সংখ্যা
গরুর মধ্যে পড়ি, তাই তো? সংখ্যা এখানে যদি আমি থাকি, বাংলাদেশে যাদের ওপর অত্যাচার হচ্ছে সেই হিন্দুদের ওপর, তাহলে মাননীয় আজকে বলে দিচ্ছেন ভারত সরকার যে পদক্ষেপ নেবে তিনি তাতে সহমত। তাহলে কি কারণে আমার এই পশ্চিম বাংলায় বাংলাদেশি যারা চলে আসছে ওখান থেকে ওই তাদের বেড়াটোপকে যাদেরকে এখানে করে দেওয়া হচ্ছে, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, তাদেরকে এখানে স্থায়ী বাসস্থানের একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, কালকে তো এই বাংলাদেশের চিত্র আমার পশ্চিম বাংলাতেও দেখতে হবে। যেভাবে তিনি আজকে পশ্চিম বাংলার বুকে যেভাবে আজকে আমরা ওখানে তাণ্ডব দেখছি, হয়তো কদিন পর আমার এই বাংলায় সেই তাণ্ডব হবে, তখন আমরা কাকে দায়ী করব? এটা আমি জানতে চাই। এক। দুই হচ্ছে যে আমার বাংলায় যখন ওখানে তারা এই মানে দেখুন, যার জন্য 51 জন মানুষ দাঁড়িয়েছিল তার হয়ে কথা বলবে বলে, এতটাই ভয়ে ভীত তারা কেউ সামনে আসতে পারছে না। কারণ আমরা দেখেছি কিভাবে আইসিইউতে পৌঁছে দেওয়া হয়েছে, কিভাবে ভাঙচুর করা হচ্ছে। তো আমি জানতে চাই যে আজকে যেভাবে মমতাময়ী আমাদের মা বা পিসিমা হোক, মা হোক, যিনি হোক, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে এতে দাঁড়িয়ে বলছে, বিধানসভায় দাঁড়িয়ে বলছে যে পদক্ষেপ নেবে আমি তাতে সহমত এবং এর বিরুদ্ধে দাঁড় করানো হোক। তো আজকে আমার বাংলায় কি হচ্ছে? আমি অন্যের বেলা কথা বলছি, অন্য দেশের সময় কথা বলছি, কিন্তু আমার বাংলায় আমি ঠিক সেই পরিস্থিতি তৈরি করে দিচ্ছি। আমি জানতে চাই এটা যে কেন করা হচ্ছে। আরো আপনার এই প্রশ্নটা রইল অবশ্যই অভিকের কাছে। আমি হ্যাঁ অবশ্যই বলো। উনি মনে হচ্ছে আমার মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা দায়ী করছেন তার থেকে বেশি মনে হয় আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বেশি অপরাধ বলতে চাইছে। একদমই নয়। কারণ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার রয়েছে, সেই বর্ডার থেকে কালকে দেখছিলাম পেট্রোপোলে কোন এক চালানোর নেতা গেছে, খুব মানে বড় বড় কথা বললেন, বাতেলা টাতেলা দিয়েছেন, খুব সুন্দর ভালো কথা। আপনি জানবেন হয়তো, জানি না জানেন কিনা, বাংলাদেশের মূল অর্থনীতির ধারক বাহক হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ওটাই ওদের মেন অর্থনীতির মূল মেরুদণ্ড। সেই ওখানকার কাঁচামাল কি? ওখানকার কাঁচামাল হচ্ছে কটন আর তুলো। কটন আর তুলো সব থেকে কোন রাজ্য থেকে বেশি এক্সপোর্ট হয়? গুজরাট। বাংলায় যে এত বড় কথা বলছেন, গুজরাটি বেনিয়া প্রভুদের কি চোখের চোখ রেখে শুভেন্দু অধিকারী তথা সম্মানীয় বিরোধী দলনেতা চোখের চোখ রেখে বলতে পারবেন তো যে আপনারা এক্সপোর্ট করাটা বন্ধ করে দিন? বিএসএফ কার্ড, সিআরপিএফ কার্ড, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বর্ডার সিকিউরিটি ফোর্স, বর্ডার পাহারা দেওয়ার জন্য লোক মাইনে পান, তারা কোথায়? তাদের ব্যর্থতাটা বলুন। শাক দিয়ে মাছ রাখা যায় না। আপনারা বলেছেন যে চিকিৎসা বন্ধ করে দেওয়ার কথা, অনেকে বলেছেন। এটা যখন আপনার মনে থাকা উচিত যে বাংলার যখন 100 দিনের কাজের ব্যাপারে শুভেন্দু অধিকারী কথায় কথায় বলতো আমি কেন্দ্রীয় সরকারকে বলে দিয়েছি বাংলায় টাকা দেওয়া বন্ধ করে দিতে, তো তিনি এবার একটা চিঠি লিখুন না যে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরকে, কেন্দ্রের তো তাদের সরকার রয়েছে, যে আপনাদের বিনা চিকিৎসা মানে যাদের চিকিৎসা না পাওয়া যায়, শুধু বাংলার ক্ষেত্রে কেন সব ক্ষেত্রেই প্রযোজ্য করুক না। উনি কালকে পেট্রোপোলে গেছেন, এইখান থেকে কত দূর যে 30 কিলোমিটার কল্যাণী এমস কেন্দ্র সরকারের আওতাধীন, কল্যাণী এমসে বন্ধ করে দেওয়া হোক না চিকিৎসা ব্যবস্থা। আমরা তো বলছি সব দিক থেকে উৎপাত করতে বাংলাদেশকে, যখন একটা সংখ্যালঘুদের ওপর সংখ্যাগুরুদের এই মাত্র তুমি বললে যে সব দিক থেকে উৎখাত করা হোক চিকিৎসা শাস্ত্র, বিশেষত চিকিৎসা শাস্ত্র। আমরা সবসময় দেখেছি ভারতবর্ষ একটাই কথা বলে এসছে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি। তো সেইখান থেকে আমি একটু শেষ করে নিই আমার কথাটা অভিক। সেখান থেকে চিকিৎসা যে মুমূর্ষ রোগীরা প্রাণ বাঁচাতে, সেখানে চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত নয়। সেখানে চিকিৎসা মানুষের প্রাণ যেখানে এখানে একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে, সেখানে বাংলাদেশ হোক, আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, গুজরাট হোক বা আমেরিকা হোক, যাই হোক, আমরা যেখানে মানুষই আসুক না কেন অন্তত চিকিৎসা বলেছেন যে আমরা অন্তত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত সব দেশের প্রতি। সেখানে বন্ধ করে দেওয়া আক্রমণ করেছিল তখনও বাঙালিরা
বাঙালিদের ওপর নিপীড়িত হয়েছিল, বাংলা ভাষার উপর। পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সময় আজকে বাংলাদেশকে ভুললে চলবে না, ওই সবুজ আর যে লাল রঙের পতাকাটা সেটা কিন্তু দুজনের জন্য রয়েছে। তার একজন প্রিয়দর্শিনী লৌহ মানবী ইন্দিরা গান্ধীর ভূমিকা অনস্বীকার্য, আর মুজিবুর রহমানের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু সেই দেশ যখন আমাদের স্বাধীনতা মানে আমরা তাদের পতাকা মানে ইন্দিরা গান্ধীর জন্য যে দেশটা স্বাধীন হলো এবং ভারত সরকারের প্রত্যক্ষ মদতে যায় দেশটা স্বাধীনতা পেল, সেই দেশ যখন আমাদের জাতীয় পতাকাকে পায়ের নিচে দোলন করে, আর মনে হয় তাদের সাথে আমার মনে হয় ভদ্রতাটা করা উচিত না। আমি ব্যক্তিগতভাবে মনে করি ভদ্রতাটা করা উচিত না, ঠিক কথা, কিন্তু একটা মুমূর্ষু রোগীকে আমরা হাসপাতালের সুবিধা দেব না, এটা কোথাকার ভদ্রতা বা এটা আমি জানি না। এক মিনিট, আমি কথা বলিনি, এই কথাটা শুনতে হবে। এটা আমি জানি না কোথাকার মানবিকতা যে একটা মুমূর্ষু একটা মানে পেশেন্ট আছে তাকে এখানে চিকিৎসা দেওয়া হবে না, তাহলে প্রথম দিকে বন্ধ করা উচিত ছিল। এখন এই মুহূর্তে একটা যখন দাঙ্গা লেগে গেছে তখন আমি বলে দেবো যে ওখানে ওদেরকে আমরা চিকিৎসা এখানে দেবো না, এটা কোথাকার নিয়ম। দ্বিতীয় কথা হচ্ছে যে ভাই এটা নিয়ে এত সরব হচ্ছে যে মুমূর্ষু রোগীদের ওপর হচ্ছে, কিন্তু জ্যান্ত মানুষ যারা এখানে এই বাংলাকে মানে মিনি পাকিস্তান বানাবে বলে যাদের মেয়র মানে আমাদের বাংলার মেয়র যিনি বলছেন যে এটা মিনি পাকিস্তান হয়ে যাবে, তখন এরা কোথায় থাকে? এরা বড় বড় কথা বলে, অন্য স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে বলছে, এরা বর্ডার সম্বন্ধে বলছে। যদি মনে করি যে আমি চুরি করব, কারোর ক্ষমতা নেই মনে হয় আমাকে আটকাবে, যেখানে আমি শীর্ষে বসে আছি। আমরা এখানে এত বড় বড় চোর রাঘব বোয়ালদের দেখছি, কার প্রশ্রয় হচ্ছে? এই দিদির প্রশ্রয় হচ্ছে। আর এরা যদি আজকে অস্বীকার করে, তাহলে বাংলা থেকে যখন আমি মেনে নিলাম বর্ডারে যারা দাঁড়িয়ে রয়েছে তারা অপদার্থ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অপদার্থ, এরকম মুখ্যমন্ত্রীর মতো উনি পদার্থ একটা মানে পদার্থ তৈরি হতে পারেনি, কিন্তু ওখান থেকে যখন এখানে আসে তাদের আধার কার্ড ভোটার কার্ড এটা তৈরি করার দায়িত্বটা কে নিচ্ছে? এই সরকার। আধার কার্ড পশ্চিমবঙ্গ সরকার নয়, আপনার জানায় গলত, আমার জানায় গলত আছে কি কতটা আছে সেটা তোমার জানা দরকার রয়েছে। ভোটের সময় তোমাদের হাওড়ার কাউন্সিলর, ওখান থেকে কাউন্সিলর দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলেছে, সেই ফুটেজ রয়েছে যে ওখান থেকে বর্ডার পার করে এপাশে আসো, আমরা তোমাদের আধার কার্ড ভোটার কার্ড করে দেবো, কিন্তু শুধু ভোটটা আমাদের দিতে হবে। ছিল কি ছিল না, না যদি না থাকে আমি তোমাদের দিয়ে দেবো। আরেকটা যে বিষয়ের দিকে আমরা একটু দৃষ্টিপাত করব, প্রভু চিন্ময় কৃষ্ণকে যে আইনজীবীদের লড়তে দেওয়া হয়েছিল, কার্যত যে শাসক ওখানে যে সরকার এখন বর্তমানে বাংলাদেশকে পরিচালনা করছে, তাদের যে হুমকির ভয় একের পর এক আইনজীবীরা পিছু হচ্ছে, কার্যত কি তাহলে মনে হচ্ছে যে বাংলাদেশ মানে আস্তে আস্তে মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে? কিন্তু এই বাংলাদেশকে তো আমরা দেখিনি শেখ হাসিনার সময়ের যে বাংলাদেশ, যে সুন্দর বাংলাদেশ, যে হিন্দু মুসলমানের মধ্যে যে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, ভারত বাংলাদেশের মধ্যে যে সুনিবিড় সম্পর্কটা তৈরি করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, কার্যত সেই স্বপ্ন তো আজ ভেঙে পড়ছে। মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে বাংলাদেশ, কি বলবেন এই বিষয়ে? আস্তে আস্তে যেভাবে মৌলবাদীদের আন্ডারে বাংলাদেশ চলে গেছে, আমার বাংলার কিন্তু অর্ধেকটা 50% হয়ে গেছে, যেটা হয়তো আমার বাংলার এই মানুষ যারা ওই লক্ষ্মী ভান্ডার আর কিছু পাবার নেশা এখনো চোখে ঠুলি বেঁধে রয়েছে, তাদেরকে বলবো তারা চোখ খুলে একটু দেখুক যে এই বাংলায় কিভাবে আমাদের হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে। যখন পুজো হয় তখন কি করা হয়? পুজো আর দুটো যদি একসাথে যে কোনো ধর্মেরই হোক যদি অনুষ্ঠান থাকে, আমাদের পুজোটাকে বন্ধ করে দিয়ে সাইড করে দিয়ে সেটা ওইটাকে গুরুত্ব দেওয়া হয়, 1 নম্বর। 2 হচ্ছে যখন এখান থেকে মানে হনুমানজির ঝান্ডা নিয়ে রাস্তায় বেরোচ্ছে, তখন যারা মারধর করছে, মাননীয়ার মুখে একটা কথা থাকে না, কেন এই বাংলায় কি আমরা কি হনুমানজির পুজো করতে পারি না? তিনি কি কোনো মানে তাকে কি পুজো করাটা কি এই বাংলায় বা হিন্দু হয়ে হনুমানজির পুজো করাতে আমি জানি না কোথায় অন্যায় আছে বা কাদের এটা গায়ে লাগে, বা জয় শ্রীরাম বললে কাদের গায়ে জ্বালা করে, এটা আমার জানা নেই যে আমার এটা বলা উচিত কি উচিত না। কিন্তু কেন আমার এই বাংলায় আমি স্বাধীনভাবে জন্মেছি, তো আমি স্বাধীনতার সাথে কেন আমার ধর্মের প্রচার করতে পারবো না? প্রতিটা মুহূর্তে আমরা ছুটি পাই, কিসে পাই?
আমাদের অকেশনালি যেগুলো থাকে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয় না, এটা ছুটি থাকবে না। সেখানে জল আসে না, জল কখন আসে বলুন তো? আমরা কর্পোরেশনের জল মানে সারা দিন অষ্টমীর দিন 3টে থেকে জল চালানো করে। তাহলে মনে পড়েছে আমার এই ভাইটা যে অষ্টমীর দিন এবছর চালানো হচ্ছে, প্রতি বছর চালানো হয় না। তিথি দিয়ে তো হয়, আপনারা কি তিথিটা চেঞ্জ করে তুমি একটা বাঙালি কিনা এটাতে আমার সন্দেহ রয়েছে, কারণ তুমি যেভাবে বাঙালিদের কথা বলছো, বাঙালিদের এখানে আজকে মুখ বন্ধ করে মানবিক কথা বলছি। আমি একটু কৃষ্ণবাবুর কাছে চলে যাবো, বলুন কৃষ্ণবাবু। বলছি যে এই বিতর্কগুলো চলতে থাকবে, কারণ এই বিতর্ক যারা করছেন তারা কারো না কারোর প্রতিনিধি, তার ঊর্ধ্বে কথা বলতে হবে। আসল কথা যে এইমাত্র বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য এটা হচ্ছে। আসল কথা কি, আমরা স্বাধীনতার সময় বা অন্যান্য সময় আমরা যেসব নেতাকে সামনে পেয়েছিলাম, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি বর্তমান রাজনীতিতে আমরা পাচ্ছি না, অনেকখানি মানে ক্ষয় হয়ে গেছে। যার ফলে এই যে সামাজিক যে অবক্ষয়, সেটা আরো দিনকে দিন বেড়ে চলেছে। তার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। ধরুন আমি এক কথা বলি, যে বিধানচন্দ্র রায় যখন কলকাতা ট্রান্সপোর্ট তৈরি করলেন মুখ্যমন্ত্রী হওয়ার পর, তখন কলকাতার বুকে আলটিমেটলি গাড়ি চালাতো পাঞ্জাবি সম্প্রদায়েরা, ওরাই গাড়ি চালাতেন। আমাদের বাঙালিরা সেইভাবে গাড়ি চালাতেন না, 4 চাকার গাড়ি চালাতেন না, পারতেনও না, তখন আমাদের সেরকম সুযোগও আমাদের ছিল না। কিন্তু তারা একটা অভিযোগ করেছিল বিধানবাবুর কাছে, যে আপনি বাঙালিদের হাতে গাড়ি দিয়েছেন, প্রচুর গাড়ি ওরা ভাঙচুর করছে, চালাতে পারছে না। বিধান রায় বলেছিল, আপনারা এসছেন তো একটু বসুন, চা খান, জল খান, শুনুন, এটা তো বাংলা, বাঙালিদের একটু শেখার সময় দিন, ওরা দেখবেন যখন শিখে যাবে তখন আর গাড়িটা ভাঙবে না। এই যে বলছি যে এই যে মানে সিস্টেম, এই যে ভাবনা, সেই ভাবনা থেকে এখন দেখতে পাচ্ছি, কোনো সময় দেখছি ফিরহাদ হাকিমকে সে একরকম বক্তব্য রেখে দিচ্ছে, কোন সময় দেখছি শুভেন্দু একরকম বলে ফেলছে, কোন সময় দেখছি মানে আমি কি বলছি যে কথাগুলো বর্তমান রাজনীতিতে না বললেই ভালো হতো, সেগুলোই কিন্তু একের পর এক। শুধু এরা না, কংগ্রেসেরও কিছু নেতা আছে, তাদেরকেও দেখছি আমরা যে আবল তাবল একটা বলে ফেলছি। এর থেকে বেরিয়ে আসতে হবে। আবল তাবল বললে আমরা এগোতে পারবো না। আমাদের ভাবনা, আমাদের তো যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর মধ্যে ভাবনার মধ্যে বক্তব্যটা রাখতে হবে, সেই অনুযায়ী তো আমাদের চলে যেতে হবে। সেটা দিয়ে সরে আসলে তো হবে না। সে যেই হোক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক, আমার মুখ্যমন্ত্রী হোক, বা আমার কংগ্রেসের কোনো হাই প্রোফাইল নেতৃত্ব হোক, আমি কংগ্রেস নেতৃত্ব যদি ভুল বলে সেটা ঠিক, এটা অবশ্যই না। আমি আরেকটা জিনিসের দিকে যেটা আমরা চোখ রাখছি, যে আজ যে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে চলছে, এবং ইসকন যে অভিযোগটা করছে যে চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী পাওয়া যাচ্ছে না, তাহলে যেখানে পাকিস্তানি আজমাল কাসাবের জন্য লড়বার জন্য সরকারি খরচায় যেখানে আইনজীবী পাওয়া যায়, যেখানে আরজি করের এই নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনা, নারকীয় ঘটনার জন্য সঞ্জয় রায়ের মতো লোকেরা, সন্দীপ ঘোষের মতো লোকেরা যেখানে সরকারি আইনজীবী পাচ্ছে, সেখানে একজন ধর্মগুরু প্রভু চিন্ময় কৃষ্ণ একজন আইনজীবী পাচ্ছে না। এটা কি করে সম্ভব? কি বলবেন আপনি? বলুন আগে। বলবো, অবশ্যই অবশ্যই। এই ব্যাপারটা দেখুন, বাংলাদেশে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়া, ওরা বলছে গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে ওরা সরিয়ে দিয়েছে, এটা কিন্তু নয়। গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশের সরকারের বিসর্জন হয়নি। বাংলাদেশে একটা মৌলবাদের নেতৃত্বে একটা উগ্র জাগরণ তৈরি করা হয়েছিল, যে উগ্র জাগরণে একটা নির্বাচিত সরকারকে ছুড়ে দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে, যার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এইটাই শুধু বাংলাদেশ বলে হবে না, আমাদের এখানেও দেখেছি, আমাদের পশ্চিমবাংলায় দেখেছি, আমরা আমাদের ভারত সরকারে দেখেছি, অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেক জায়গায় আমরা কিন্তু একটা ভালো মানে লড়াইয়ের ক্ষেত্রে আমরা ভালো একটা উকিল আমরা তার সামনে দাঁড় করাতে পারিনি, অনেক কারণে পারিনি, অর্থনৈতিক কারণে পারিনি, রাজনৈতিক চাপে আমরা দাঁড় করাতে পারিনি,
তাহলে যদি রাজনৈতিক চাপে যদি আমাদের ভারতবর্ষের মতন জায়গায় রাজনৈতিক চাপে যদি কোনো একটা ভালো লয়ারকে আমরা কোনো কেসে দাঁড় করাতে না পারি, তাহলে আমরা ভাববো কি করে বাংলাদেশের মৌলবাদীরা চিন্ময়কে একটা উকিল দিয়ে সাহায্য করবে? আমাদের তো ভাবনাই ভুল, আমাদের ভাবনাই ভুল, বারবার বলছি আমাদের ভাবনাই ভুল। কিছু মানে পশ্চিমবঙ্গের হিন্দুরাও কার্যত মানে যেটা যে বিষয়ের দিকে আমরা একটু দৃষ্টিপাত করব, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসার শিকার কিন্তু হিন্দুরা, যেটি বারবার বিভিন্ন তথ্যের মাধ্যমে উঠে আসছে এবং শাসক দলকে রীতিমতো দায়ী করা হচ্ছে যে রাজ্যে ঘাঁটি গাড়ছে রোহিঙ্গারা এবং তাতে মদত যোগাচ্ছে আমাদের রাজ্য সরকার। এই বিষয়ে কি বলবেন আপনারা? আমি একটু বুলবুলিদির কাছে চলে যাবো এই বিষয়ে। এখন আমি প্রথম থেকেই সেই কথাই বলছি যে কাঁটাতারের বেড়া পার করার দায়িত্বটা কে নিয়েছে? এবং সুদীপ মুখোপাধ্যায় যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় এটাকে উড়িয়ে দিয়েছেন, মানে এটা গাঁজাখড়ি গল্প বলে রীতিমতো এই কথাটা কি উড়িয়ে দিয়েছেন যে রোহিঙ্গাদের সাপোর্ট করা হচ্ছে না। এই রাজ্য সরকারের প্রথম কথা দায়িত্ব হচ্ছে যখনই তাদের ঘাড়ে কিছু আসে না, যে এক্ষুনি ভাই বললো শাক দিয়ে মাছ ঢাকা যায় না, সেরকমই ছাই দিয়ে আগুন নেভানো যায় না। ওরা অন্যের ঘাড়ে দোষ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর এবং বর্ডারে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের উপর দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকতে পারে না, এটা ভাই ভুলে যাচ্ছে। এক, দ্বিতীয় হচ্ছে যে দেখুন উনি তো এই কথা বলবেন কারণ এই সমস্ত বিষয়টার উপরে জানে যে যদি মুখ খুলি তাহলে টোটালটাই দোষ আমাদের বেরোবে, মানে এই রাজ্য সরকারের অপদার্থতা। আমরা আজকে বাংলায় যতগুলো দেখছি হানাহানি হচ্ছে বা যে কটা ঝামেলা হচ্ছে বা গন্ডগোল হচ্ছে, তার পেছনে খুঁজে দেখুন কোনো না কোনো সংখ্যা গরিষ্ঠ, মানে ওই বাংলাদেশে তারাই এখানে এসে ঘাঁটি গাড়ছে। তো এইখানে এসে ঘাঁটি গাড়ছে কিভাবে? আমি মেনে নিলাম যে বর্ডার ক্রস করে চলে আসছে, ওরা অপদার্থ, ওখানে যারা দাঁড়িয়ে রয়েছে তারা ওখান থেকে পার করছে। তো আমার বাংলার পুলিশ কোথায়? আমার বাংলার এখানে যারা রাজ্য সরকারের নেতৃত্বে যারা কাজ করছে তারা কোথায়? যারা বলছে মিনি পাকিস্তান করব, তাদের মুখে কেন মুখের ওপর বলা হচ্ছে না যে এটা মিনি পাকিস্তান নয়, এটা আমার পশ্চিম বাংলা, আমি এই বাংলায় জন্মেছি, আমি এই বাংলার মেয়ে? তখন তো তিনি বলেন না এই কথাটা। তিনি যখন মিনি পাকিস্তান বলছেন খুব খুশি হয়নি, তিনি চলে যাচ্ছেন নামাজ পড়তে, তিনি চলে যাচ্ছেন। আমার ধর্ম নিশ্চয়ই আমি নষ্ট করবো না। দেখুন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে কিভাবে আমাদের ভগবানকে ডাকবে না আল্লাহকে ডাকবে না যীশু খ্রিস্টকে ডাকবে সেটা আমার বলার অধিকার নেই যদিও, কিন্তু আমি আমার ধর্মটা নিশ্চয়ই নষ্ট করে আমি যাব না লোক দেখানো কোনো কিছু করতে। তার মানে আমার মনে রাখতে হবে বা মাথায় রাখতে হবে যে তিনি যেটা যাচ্ছেন সেখানে রাজনীতির রং যাতে তার ঘরের আসে, সেই ঘরে যেন ভোটটা আসে, সেই জন্য তিনি যেটা করছেন সেটা পুরোটাই ড্রামা। কারণ তিনি কোনো ধর্মেই বিশ্বাসী নন। তিনি যখন খ্রিস্টান চার্চে যাবেন তিনি তখন চার্চের জন্য যীশু খ্রিস্টকে ডাকবেন, যিনি আল্লাহর কাছে গিয়ে আল্লাহকে ডাকবেন। তো আমার তো নিজস্ব একটা ধর্ম আছে, আমি যেতে পারি, আমি কোনো ধর্মের বিরোধিতা করছি না, আমি যেতে পারি, কিন্তু আমি গিয়ে সেখানে একদম পুরো ভুলে যাবো আমি তোমাদের মতো, এটা তো নিশ্চয়ই আমি বলবো না। নিজের ধর্মকে ভালো না বেশে অন্যের ধর্মকে ভালোবাসা যায় না। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মেরুকরণ রীতির রাজনীতিতে মেতে উঠেছেন, কি বলবে অভিক তুমি? গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশে একজন মসজিদে সার্ভে করতে যায়, প্রশ্ন করলেই চলে যায়। আমি একটু অবশ্যই তোমার কাছে আসবো। আপনি যেহেতু উনি এড়িয়ে গেলেন, আমাকে মানে একটা স্পর্শকাতর ইস্যু করে দেওয়া হলো কি স্বাস্থ্য বিষয়টা। আমি কিন্তু অর্থনীতি গুজরাটি বেনিয়াদের কথা বললাম, উনি সেখানটা কিন্তু একবারও বললেন না। কারণ হয়তো জানি আমি যে প্রশ্ন আমি বলছি আদানি হয়তো চাপে আছে, জানি বিজেপির ফান্ডের সমস্যা। এবার গুজরাটি বেনিয়াদেরও যদি 16,000 কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যায় বছরে, মানে বিজেপির পার্টি ফান্ড আর আসবে না। যাই হোক, ঘোড়া কেনা বেচা হবে না। পরে মানে আমি আসলে এবার আপনার পয়েন্টে আসি। গত 4 দিন আগে উত্তরপ্রদেশে মসজিদে সার্ভে করতে গিয়ে 2 জন সংখ্যালঘুকে গুলি করে এনকাউন্টারে মারা হয়েছে। ফ্যাসিবাদী হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশে। মোহাম্মদ আখিলাক কে বাড়ি থেকে গরুর মাংসর অপবাদে, কিন্তু পরে ল্যাব টেস্টে পাওয়া গেছে ওটার গরুর মাংস ছিল না, বাড়ির থেকে টেনে এনে পিটিয়ে মারা হয়েছে। এটাই হচ্ছে মৌলবাদ, উগ্রতাবাদী সংখ্যাগুরুদের চরিত্র। ও কাঁটাতারের ওপারে বা এপারে রাজাকররাও যা ছিল, বজরং দলও তাই, ভিএইচপিও তাই। তারা হয়তো ধর্মান্ধতায় নিজেদের ডুবিয়ে রেখেছে এবং সেক্ষেত্রে কোথাও মণিপুর বা উত্তরপ্রদেশ কোথাও আলাদা নয়। এটাই শাসকের চরিত্র, এটাই বলতে চাই। এবার উনি কি বাংলাদেশ করবেন না কি করবেন বলুন আপনি কৃষ্ণবাবু, কি বলবেন? বলছে কি হিন্দু মুসলিম ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমাদের যে অবস্থা, আমরা মানুষ, আমাদের অনেক সংকট, খাদ্য ও বস্ত্র বাসস্থানের তো মূল ব্যাপার।
এগুলো দিয়ে চোখ সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই মৌলবাদী এই মানে সাম্প্রদায়িক বিষয়গুলোকে একেবারে ভোরবেলায় দরজার সামনে আনা হয় একেবারে। কিন্তু আমাদের ভোরবেলায় দরজার সামনে আমাদের যেটা আনা উচিত ছিল, ধরুন আমি বলছি আমি বাংলার ছেলে, আজকে কেমন খারাপ লাগে বলুন তো, যে আমরা বাংলায় সর্বাধিক আলু উৎপাদন হয় এবং যে আলুটা আমরা স্বয়ংসম্পূর্ণ, সেই আলুটা আমরা সেই গত বছর ফেব্রুয়ারি থেকে 20 টাকা দিয়ে কিনতে শুরু করেছিলাম, আজকে আমরা 35 টাকা দিয়ে কিনছি। মানে আমি কিনছি না, বলছি আমি কৃষ্ণগুহ কংগ্রেস করে কিনছি তা নয়, আমার বাংলার মানুষ কিনছে, ঠিক আছে। কিন্তু এবার প্রশ্নটা হলো যে ঠিক আছে 35-40 টাকায় আলু আমরা কিনছি, তাহলে 35-40 টাকা কি আমার প্রান্তিক চাষিদের হাতে কি পৌঁছচ্ছে? পৌঁছচ্ছে না। এই যে একটা নোংরাম, এই যে মাঝখানে প্রতিদিনের যে আমাদের লড়াইয়ের যে একটা প্রধান স্তম্ভ, এই লড়াইটাই দিচ্ছি সরিয়ে দিয়ে এই আর্যিকর সাম্প্রদায়িক এই সব ব্যাপারগুলোকে একের পর এক, কি সুন্দর দেখছেন আর্যিকরটাকে সরিয়ে দেওয়া হলো, এখন এই সাম্প্রদায়িক ব্যাপার আসছে, অবশ্যই মানে এই ব্যাপারগুলো আসছে। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা, কুমড়ো, আমি আপনাকে বলছি, আমার বন্ধু, এটা আমি আগের দিন বলেছিলাম যায় না, আমার বন্ধুরা পুরীতে গেছিল রথের সময়, আমি ফোন করলাম, কি রে, বলে এই বাজার দিয়ে আসলাম, বলে জানিস কৃষ্ণ কুমড়ো কিনলাম 22 টাকা দিয়ে। আমি বলিস কি, আমি তো রবীন্দ্রে কুমড়ো আছে 40 টাকা দিয়ে কিনলাম। কুমড়োর মানে সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমাদের হুগলি, সারা ভারতবর্ষ। সেই কুমড়ো আমরা বাংলা হুগলি থেকে আমার কলকাতায় আসছে, আমরা 40 টাকা কিনছি, হ্যাঁ, অথচ তারকেশ্বর বা হুগলি থেকে যে কুমড়োটা কটকে গেছে বা পুরীতে গেছে তারা 22 টাকা করে কিনছে। মানে এই যে আমি বারবার বলছি যে এরা কারা এগুলো করছে, এগুলো তো অবশ্যই প্রশাসনকে নজর দিতে হবে, কারণ প্রশাসনে শুধুমাত্র কংগ্রেস থাকে না, পশ্চিমবাংলায় কংগ্রেসীরা শুধু থাকে না, পশ্চিমবাংলায় কংগ্রেসের অবস্থা শূন্য, 2% নেমে এসছে, বাকি 98% তো মানুষ আছে, তাদের জন্য কি ব্যবস্থা? তৃণমূলের ছেলে আমার ভাই অভিক যখন যায়, অভিক তৃণমূল করে বলে কি ও 38 টাকার আলুটা কি 22 টাকার পায় না, ওকেও কিনতে হয়। তাই কারা মাঝখানে কারা? এই দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত লড়াই, আমাদের খাদ্যের লড়াই, বলছি বাসস্থানের লড়াই, এই লড়াইগুলোকে সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই সব কাণ্ড। আমি একটু অভিকের কাছে চলে যাব একটা বিষয় নিয়ে। কোন সমীক্ষক সংস্থা ফোন করলে তৃণমূল বিধায়কদের কড়া বার্তা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, সেই ফোন যেন না ধরা হয়। আচ্ছা, তাহলে 2026-এ যে বিধানসভা আসতে চলেছে তার আগে এই আইপ্যাডকে কি পুরোপুরি প্যাক আপ করার বার্তাই দিচ্ছেন মাননীয়া? আচ্ছা বলি, কি বলবে? ভালো বিষয়টা বেশ। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ছবি আছে, সে কোনো ব্যক্তি বিশেষ আমার উপর হয়তো অভিমান করতেই পারে, আপনাদের দর্শকরা, ওই ছবি আছে বলেই জিততে পারে, ওই ছবিটা যেদিন সরে যাবে হয়তো জিততেও পারবে না। এইবার এই পিকে প্রশান্ত কিশোর, আপনি নামই বলে ফেললেন আইপ্যাকের, যখন ইনি একটা রাজনৈতিক দল করেছেন, এই প্রশান্ত কিশোরের ব্যক্তিটা না আমার খুব ইন্টারেস্টিং লাগে। আমি ছোটবেলায় পথের দাবিতে গিরিশ মহাপাত্রের চরিত্রটা খুব মানে পড়েছিলাম, ঠিক তার সাথে মেলাতে পারি। উনি নিজে গঞ্জিকা সেবন করেন না, কিন্তু গঞ্জিকার কোলকে উনি ব্যবহার করেন। এই পিকে নিজে একটি পার্টি খুলেছে, তার নাম জনসুরাজ পার্টি, যেটা বিহারে বিধানসভায় 4টি রি-ইলেকশনে 4টে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছে, শুধু হারেইনি, 4টেতেই জামানত জব্দ হয়েছে। এটাই পিকে, এবং পিকে নাকি খাদের কিনারা থেকে উদ্ধার করে। কিন্তু আমার মনে হয় যে বাংলার মানুষ জানে, তারা বিশ্বাস করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রতিশ্রুতি দিলে সেটা অক্ষরে অক্ষরে পালন করেন। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্বে দিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের হৃদয়ে বিরাজ করে। যে কড়া বার্তা দিয়েছেন মাননীয়া বিধায়কদের, সেই বিষয়ে কি বলবেন আপনি? দেখুন, ভাই খুব সুন্দরভাবে বলছে যে ছবি জারি থাকুক না কেন, শীর্ষে কিন্তু মাননীয়া, এটা অনেকে আপনাদের দলের একটু বলতে দেবেন ওনাকে। কি বললাম, ছবি জারি থাকুক না কেন, শীর্ষে কিন্তু মাননীয়া, মানে তিনি আছেন বলেই ভাইয়া যে স্বীকার করলো যে তার কূটনৈতিক রাজনীতিরা করতে পারছে বলেই আজ বাংলায় টিকে আছে। তিনি যেদিন সরে যাবেন সেদিন এই বাংলায় তৃণমূল নামক বলিনি, আমি একটু বলতে তোমার সময় তুমি বলো। এবার এই মাননীয়া কিন্তু বলেছিলেন ভোটে যেই দাঁড়াক না কেন মুখ কিন্তু আমি, তারা যখন
দোষী সাব্যস্ত হচ্ছে তখন বলছে এটা তো আমার জানার বিষয় না, এটা তো আমার অন্তরালে হয়েছে, আমার পেছনে হয়েছে, তখন তিনি কেন তাহলে সেই দায়টা নিচ্ছেন না যে মুখ তো তিনিই ছিলেন, বাংলার মানুষ তো তাকে দেখেছে, অর্পিতার ঘরে যখন টাকা পাওয়া গেছে, যখন আমাদের রেশন দুর্নীতি হয়েছে, তাহলে মুখও তো সেই সময়ও তিনি, তাকেই তো বলবে, তখন তাহলে এই ভাইদের এত গায়ে লাগে কেন? আমি বুঝতে পারি না যে যখন সুযোগের মানে যখন যেরকম ব্যবস্থা তখন উনি সেরকম ভাবে দাঁড়িয়ে যান, যখন ভোট চাইতে হবে তখন মুখ আমি, তোমরা আমায় দেখে ভোট দাও কারণ আমি তোমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছি। আর এই যে এক্ষুনি বললেন না স্যার যে আমাদের রেশন মানে আমাদের প্রতিদিনের নিত্যদিনের খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে, কিসের কষ্ট? মানুষের তো কোনো কষ্ট নেই, কারণ প্রতিটা মানুষ মনে লক্ষ্মী ভান্ডারের 500 টাকার জায়গায় 1000 টাকা পাচ্ছে। আমি জানি না সেই 1000 টাকা দিয়ে 1 কিলো মাংস হয় কিনা, আজকালকার দিনে খাসির মাংস কিনতে পাওয়া যায় কিনা, কিন্তু 1000 টাকা দিয়ে বড় বড় করে এই ভাইরা দেয়ালে ছাপকে দেয় লক্ষ্মী ভান্ডারে আমার বাংলা এত নম্বরে এগিয়ে, কিন্তু একবারের জন্য বলে না যে আমার বাংলার প্রতিদিনের যেটা মানুষকে খেয়ে বাঁচতে হবে তার দাম আজকে আকাশ ছুঁই হয়ে যাচ্ছে। 12 টাকার আলু আর 40 টাকায় খাচ্ছি, সবাই লক্ষ্মী ভান্ডার পায় না, সবাই দুর্নীতি করে, সবাই প্রমোটিং করে, নিজের গলায় মোটা চেন আর খাদ্যদ্রব্যের দামটা ওই পকেটের সাধারণ মানুষের পকেটের টাকা থেকে যায় না। সাধারণ মানুষের মধ্যে রয়েছে যারা প্রতিদিন তাদের এই অন্নটুকু জোগাড় করতে তাদের কষ্ট হয়। আমার বাড়িতে 4টে বাচ্চা আর একটা ফ্যামিলি থাকে, ছোট ছোট বাচ্চা, দিন মজুরের কাজ করে, মানে ওই গাড়ি চালায়, মালপত্র সিমেন্ট বালি ফালি পৌঁছে দেয়, সে তার গাড়ি চালায়। বিশ্বাস করবে না যে তাদের ঘরে কিভাবে প্রতিদিন ডাল ভাতটা রোজগার করে তার বাবা আনছে সেই 4টে বাচ্চার মুখে তুলে দেওয়ার জন্য, তারা তবু লক্ষ্মী ভান্ডার নেয় না, বলে দিদির ওটা মানে দেওয়া মানে দিদিকে আমার ভোট দিতে হবে, দিদি যখন ডাকবে, দিদির দলের ভাইরা যখন ডাকবে আমাদেরকে তখনই বেরোতে হবে, তাই তারা লক্ষ্মী ভান্ডার নেয়নি। তারপরেও কিন্তু তারা সেই কষ্ট করে কিন্তু দিন কাটাচ্ছে। তাহলে এইরকম বাংলায় কিন্তু অনেক মানুষ রয়েছে যারা লক্ষ্মী ভান্ডার নেয় না, যাদের ছবি কিন্তু এদের চোখে পড়ে না। তারা যদি অন্য কোনো দল করে তাদেরকে লক্ষ্মী ভান্ডার থেকে নাম কাটিয়ে দেওয়া হয়, আবাস যোজনা থেকে নাম কাটিয়ে, প্রতিটা জায়গা থেকে সবকিছুতে ওদের কাছে গিয়ে আগে হাত পাততে হবে, রেশনের জন্য ওদের কাছে গিয়ে হাত পাততে হবে, ওদের পার্টি অফিস গুলোতে লাইন দিতে হয়। সরকারি প্রকল্প নিতে যাব, আমি সরকারি কোনো জায়গায় যাব, আমি কেন পার্টি অফিসে যাব? আমি ঠিক এই জায়গাটা বুঝি না। এই জায়গাটা যদি ভাইয়ের জানা থাকে ভাই বলবে। আমি একটু খাদের কিনারা আরেকটা কথা বলি, বললো খাদের কিনারায় প্রসাদ কিশোরের কথা বলেন, খাদের কিনারে যে দাঁড়িয়ে থাকে তাকে নাকি উনি উদ্ধার করেন। ঠিক তো উদ্ধার তো করেন বলে মাননীয় আমার বাংলার জনগণের টাকা নিয়ে ওনাকে দিয়ে সেই 2019 সালে তিনি জিতে কৃষ্ণবাবুর কাছে যাবো এই বিষয়টা নিয়ে। কি বলবেন কৃষ্ণবাবু? আপনি বলুন, আমি আপনার কাছে যাবো। বলছি যে দিদি তো এইটা বলেই এসেছিল যে বাংলা নিজের মেয়েকে চায়, তাহলে আজকে যখন 8ই আগস্ট রাতে বেলায় যখন আরজি করে যে আমাদের ডাক্তারি বোন যেটা চলে গেলে, যার উপর একটা পাশবিক অত্যাচার হলো, যে পৃথিবী থেকে বিদায় নিল, তা সেই দায়টা কি মাননীয় নেবেন না? উনি তো বাংলার মেয়েকে মানুষের কাছে বলেছিল বাংলার মেয়েকে মুখ করতে, উনি তো বাংলার মেয়ে হিসেবে তো ওই দায়িত্ব পেয়েছেন, বাংলার মেয়ে হিসেবে তো ওনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, উনি তো নির্বাচিত। তা আজকে সেই দায়টা কি উনি নেবে না? সেই দায়টা কি উনি বহন করবে না? আজকে আমরা সত্যি আমরা খারাপ লাগলো যে একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়েও আমরা ওনার দায়টা আমরা বুঝতে পারলাম না যে ওনার দায়টা কোথায় থাকে। এই দায়ের কথা যে উঠলো বলে আমি এটা বললাম। আর নেক্সট যে প্রশ্নটা করলেন, কোন প্রশ্ন আছে বলুন? আইপ্যাক নিয়ে যে প্রশ্নটা হলাম, যে আইপ্যাককে টোটালি আমি বলছি প্রশান্ত কিশোর কংগ্রেসের বিভিন্ন রাজ্যে বা বিভিন্ন সময় কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে। দেখুন উনি এটা একটা ব্যবসা করে, এটা ওনার ব্যবসা। এই ব্যবসায় ওনার কাছে কংগ্রেস, বিজেপি, তৃণমূল বা বাম, ওনার কাছে এটা তার কোনো ভেদাভেদ নেই। উনি ব্যবসাদার, উনি ব্যবসা করে। আমাদের বিভিন্ন রাজনৈতিক দল তাদের স্বার্থে প্রশান্ত কিশোরকে ব্যবহার করে, যখন স্বার্থ ফুরিয়ে যায় তারা চলে আসে, ওনারও ব্যবসা শেষ হয়ে যায়, উনি চলে যান, এর বাইরে কিছু না। আরেকটি যে বিষয়ের দিকে অবশ্যই আমি এই প্রশ্নটা তোমার কাছেই যাব, তুমি তার মাধ্যমেই উত্তরটা দিতে পারবে। কিছুদিন আগে আমরা দেখেছি যে অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়েছে, হ্যাঁ খুব ভালো, কিন্তু আমি শেষ করিনি অভিক। অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়েছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জামিন আজও অধরা।
এখনো অব্দি তার জামিন হয়নি এবং ওনার আইনজীবী যখন সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করছেন এবং জামিনের জন্য আর্জি জানাচ্ছেন, তখন রীতিমতো আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে ভৎসনা করেছেন, লজ্জা করে না বলে ভৎসনা করেছেন। কি বলবেন এই বিষয়ে? প্রথমেই বলি যে উনি বাঙালি বা হিন্দু অনেক কথা বলছিলেন আমার বিজেপির দিদি, আমি স্নেহ করি ওনাকে। বিষয়টা হচ্ছে সেই ভিখারি, বাংলার মানুষ মা বোনেরা কি ভিখারি? রেউড়ি শব্দ প্রধানমন্ত্রী বলেছেন, কোথায় বলেছেন? মহারাষ্ট্রের লোকসভা ভোটে গিয়ে বলেছিলেন রেউড়ি শব্দ। মহারাষ্ট্রের সময়, মহারাষ্ট্রে যখন লোকসভা নির্বাচন হলো সেখানে হালে পানি পায়নি বিজেপি, তখন একটা অনুকরণ ক্যাশ দিয়ে দাও, মহিলাদের হাতে ক্যাশ টাকা দিলে ভোট বাক্সে বেনিফিট আসে, সেই জিনিসটা করছেন। আমি জানি না তিনি তো আমার দিদি কি বলবেন আর নরেন্দ্র মোদী কি বলবেন। নরেন্দ্র মোদী বলেছিলেন যে ভারতবর্ষের সব থেকে বড় চোর হচ্ছে একনাথ সিন্ধে। একনাথ সিন্ধেকে তো দলে নিয়েছে বিজেপি, আমি জানি না কি হিসেবে নিয়েছে, কি আদর্শগত ভাবে তারা কথা বলে, কিন্তু বাংলার মা বোনেদের ভিখারিটা দয়া করে বলবেন না। আমার বাংলার মা বোনেরা আর যাই হোক, তারা স্বাধীনতায় প্রীতিলতা উপাধ্যায়কে কাছে আসছি। দেখুন, এটা বিচারাধীন বিষয়। কুন্তল ঘোষ জামিন পেয়েছে, অর্পিতা মুখার্জি জামিন পেয়েছে, আরো যারা কৃষ্ণ বলে একজন আমাদের বর্ধমানের বিধায়ক ছিলেন, যার ঘরে সব নিউজ চ্যানেল ছিল যে পুকুর থেকে এই বুঝি টাকা উদ্ধার হচ্ছে, ল্যাপটপ উদ্ধার হচ্ছে, ফোন উদ্ধার হচ্ছে, সারাদিন এক সপ্তাহ ব্যাপী কিছু কিছু অনুষ্ঠান হয়েছিল, সেই মানুষটাও জামিন পেয়ে গেছেন। এবার রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, বিচারাধীন অনুব্রত মণ্ডল জামিন হ্যাঁ, সুকন্যা মণ্ডল, তালিকা দীর্ঘ হবে, মদন মিত্র, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নারদা সারদা সবাই জামিন পেয়ে গেছে, তালিকা দীর্ঘ হবে। কিন্তু আমার সমস্যা কি, ওই যে বলছি না, আর উনি বললেন যে তৃণমূলের কে সর্বময়, আমাদের দলটা আমরা বুঝি না, এটাই তো বাংলার মানুষ, বিরোধী তো নেই। আমাদেরও ভাবতে একটা খারাপ লাগে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কে বেশি উঁচুতে, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় না সুব্রত বক্সি না ফিরহাদ হাকিম, এটা দলের তো আভ্যন্তরীণ বিষয়, ওনারা ওনাদের কাজ করুন না। এই অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে কিছুদিন আগে ওনার, আপনি ভাগ্য ভালো আপনি টাকা বলেছেন, বা অন্য বিজেপির থেকে শুনতাম কি ওনার বাড়িতে কি খেলনা পাওয়া গেছে, সেটার ওজন কত, তার কালার কি, এই নিয়ে তো বিরোধীদের চর্চা। এগুলো না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি দুর্নাম না করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন বিরোধী নেত্রী হিসেবে যেভাবে বিরোধিতা করেছেন সিপিএম, সেই বিরোধিতা গুলো শিখুন না, গঠনমূলক বিরোধিতা করুন না। আমরাও তো চাই যে গঠনমূলক বিরোধিতা হোক, যে গণতন্ত্রের আদর্শ পরিবেশ থাকুক। আমরা কি বিরোধী স্কোর তৈরি করে দেবো না? এই অনুষ্ঠানে আমি এসে বলেছিলাম যে 6-0 হবে, এবার যদি বলেন তাহলে 6-0 হলো কেন, তখন বলতে হবে তাহলে এবার আমাদের বিরোধিতাও তার কি শিখিয়ে দিতে হবে। এই হলো আমার বিষয়। আমি একটু বুলবুলিদির কাছে চলে যাব, যে বিষয়টা অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় এখনো জামিন হয়নি এবং তার আইনজীবীকে সুপ্রিম কোর্টের বিচারপতি ভৎসনা করেছেন লজ্জা করে না বলে। কি বলবেন এই বিষয়ে? একটা কথা ভেবে দেখুন, যাদের জামিন হচ্ছে তাদেরকে কিন্তু আবার দলের মিটিং এ ডাকা হচ্ছে, যাদেরকে কদিন আগে দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল যে না ওর তো ও অন্যায় করেছে, ওকে সরিয়ে দেওয়া হোক দল থেকে। শুনে নেবো একটু, যাদেরকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে আবার ডাকা হচ্ছে, তার মানে তো তাদের থেকে কিছু পাবার আছে। তাহলে আমি চোরেরা যখন জেলে গেছে তখন আমার দায় নয়, তো ও চুরি করেছে ওর সাথে বুঝে নাও, আর যখন সে আবার ফেরত আসছে তাকে যখন আবার বের করে নেওয়া যাচ্ছে যে সামনে ভোট আছে এবার বের করতে হবে, একদম ঠিক কথা। সেই নীরবে কাজে বলে আমার বাংলার মহিলা, সেই যে যিনি বাংলার মুখ্যমন্ত্রী, যিনি বলেছিলেন আমার বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মানে বাংলার মেয়েকে চাই, সেই বাংলার মেয়েরা নির্যাতিত হয়, বাংলার মুখ্যমন্ত্রীর মুখে তখন তালা থাকে, কোনো কথা তিনি বলতে পারেন না। তখন তিনি প্রমাণ মনে হয় লাভ অ্যাফেয়ার্স ছিল, মনে হয় বাচ্চাটার সাথে, মনে হয় ছেলেটার কোনো একটা ওই বাটে ঘাটে মনে হয় দেখা করে কিছু হয়ে গেছে, সেই জন্য মানে প্রেগনেন্ট হয়েছে। এই বাংলার মুখ্যমন্ত্রীর মুখে এইসব কথা বলতে মহিলা হিসাবে বাধে না যে আমার বাংলার মহিলারা নির্যাতিত হচ্ছে, আমাদের নিরাপত্তা কোথায়? আমি জানতে চাই বাংলার মহিলা হয়ে এই ভাইয়ের কাছে, যিনি বলছেন যে তিনি তার দিদি নাকি সব এবং তার দিদি নাকি এবং আমার বাংলার মুখ্যমন্ত্রী নাকি মহিলাদের পাশে থাকেন, তাহলে আমার বাংলায় এত নির্যাতনের ঘটনা ঘটে কেন? আর যারা দোষী হয় বলছি যে
পার্থবাবু যেদিনকে অর্পিতার ঘরে টাকা পাওয়া এবং অর্পিতার সঙ্গে পার্থবাবুর লিঙ্ক অনুযায়ী যেদিনকে সিবিআই ধরে, হ্যাঁ, যেদিনকে তাকে গ্রেপ্তার করা হয়, সেদিনকে কিন্তু মুখ্যমন্ত্রী দায়িত্বটা পালন করেন, বলেছিলেন এই দায়টা আমার নয়, পার্থবাবু বলবেন। পার্থবাবুর কাছে কি পাওয়া গেছে, পার্থবাবু কতখানি দোষী উনি নিজে বুঝে নেবেন, ওনার পাশে দাঁড়ান। অথচ এই মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি অনুব্রতর হয়ে পাশে দাঁড়াতে। এই যে মানে আমি জানি না এখানে কি ৭৫-২৫-এর কোনো ভাগ নিয়ে মুখ্যমন্ত্রী গোসা হয়েছিল বলে পার্থর পাশে থাকলেন না, অনুব্রতর পাশে থাকলেন, এটা আমার মনে একটা প্রশ্ন। আমরা কিছুদিন আগে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মাননীয় বলছেন যে আমি আর বক্সিদাই শেষ কথা। তাহলে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব আটকাতেই ওনার এই বার্তা? গোষ্ঠীদ্বন্দ্ব তো না, গোষ্ঠীদ্বন্দ্ব তাহলে কিসের জন্য উনি বললেন যে আমি আর বক্সিদাই শেষ কথা? না, দলের কয়েকজন বিধায়ক কিছু কথা হয়তো বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমি মনে করি, এবং আমার মনে হয় সব সাধারণ তৃণমূল কর্মী, এবং আমি একজন নগণ্য তৃণমূল কর্মী হিসেবে বলছি, এটা সকলেই বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন তার ব্রেন সক্রিয় আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের শেষ কথা। ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পুঁজি করে আমরা রাজনীতি করি, তার দেখানো পথকেই অনুকরণ করে আমরা রাজনীতি করি, এইটুকুনি। আরজি করে তোমার কাছেই যাব অভিক, আরজি করে যে নারকীয় হত্যাকাণ্ড ঘটে গেছে আজ থেকে বেশ কয়েক মাস পিছনে, যদি আমরা সেই রাতটার কথা ভাবি, তারপরে এত কিছু তদন্ত, সিবিআই এর এত তদন্ত, তার আগে কলকাতা পুলিশের হয়ে যাওয়া তদন্ত, এত রাত জাগা, দিন জাগা, ভোর জাগা, এত অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে রাজ্য মেডিকেল কাউন্সিলের বোর্ডে ঠিক 4 মাসের মধ্যে আবার কোন ক্ষমতা বলে দেখা গেল একটু বলতে পারো? আচ্ছা, আমি বলি, তোমার কাছেই প্রশ্নটা করা। ধন্যবাদ। আপনি বললেন রাত দখল হয়েছে, মানে আরজিকর, দেখুন ধর্ষকদের কোনো, আগেও বলেছি, যেমনি সংখ্যাগুরু ধর্মীয় ধর্মান্ধদের কোনো চরিত্র, মানে রাজনৈতিক চরিত্র হয় না, ঠিক তেমনি ধর্ষকদেরও কোনো রাজনৈতিক চরিত্র হয় না। কিন্তু এই অভিক দে বা বিরূপাক্ষ দত্ত, আমি যতদূর বিরূপাক্ষ বিশ্বাস ওখানকার টিএমসিপি মানে সক্রিয় সদস্য, টিএমসিপি দলীয় কোনো মানে ওখানের আছে, কমিটিতে আছে, সেটা দেখুন, ওনারা তো অপরাধী হলে সিবিআই তদন্ত করছে, যদি অপরাধী হয় গ্রেপ্তার করুক না। আমাদের তো আজকে রাজ্য মেডিকেল কাউন্সিলের বোর্ড থেকে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো 4 মাসের পর, 4 মাসের মধ্যে, আমি শেষ করিনি অভিক, 4 মাসের মধ্যে আবার বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক থেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের বোর্ডে আবার দেখা গেল। তাহলে কি আমরা ধরে নিতে পারি না সন্দীপ আবার ফিরে আসবেন আরজি করের? গ্রেপ্তার করেছে তো সিবিআই আর যদি ছেড়ে দেয় না, 4 মাসের মধ্যে যদি বিরূপাক্ষ বিশ্বাস, 4 মাসের মধ্যে যদি বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিকদের প্রত্যাবর্তন হতে পারে, তুমি বিষয়টা শুনছো না, 4 মাসের মধ্যে যদি অভিকদের এবং বিরূপাক্ষ বিশ্বাসের প্রত্যাবর্তন হতে পারে, তাহলে কি আমরা রাজ্যবাসীরা হতাশগ্রস্ত হব না এই ভেবে যে সন্দীপ ঘোষ প্রত্যাবর্তন ঘটবে, আরজি করে তিনি আবার অধ্যক্ষ পদে যুক্ত হবে? সন্দীপ ঘোষের গ্রেপ্তারের মূল কারণটা কি বলুন তো? দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি ইস্যু, কিন্তু ধর্ষণটা ইচ্ছে করে যোগ করে দেওয়া হচ্ছে। যদি একটু বলবো মাঝি, সঞ্জয় রায়, তোমাদের কি মনে হয় যে দুর্নীতি, ধর্ষণ কাণ্ডকে যদি আমি বাদও দিই, যে দুর্নীতি সন্দীপ ঘোষ দিনের পর দিন অধ্যক্ষ থাকাকালীন অবস্থায় আরজি করের বুকে হয়ে গেছে, আমি শেষ করিনি অভি, যে দুর্নীতি আরজি করের বুকে দিনের পর দিন হয়ে গেছে, মুমূর্ষ রোগীদের পুরনো জিনিস, ইউজড করা জিনিস ব্যবহার করে, সেই দুর্নীতির পরেও আবারও ফেরত আসতে পারে? সেটা দেখুন না, সময় তো উত্তর দেবে। তো ওনাকে সময় তো উত্তর দিচ্ছে, আমরা তো চাইছি, বারবার বলে যাচ্ছে যে সিবিআই তদন্ত করছে, তাহলে রাজ্য সরকার কি করতে কাউন্সিলের বোর্ডে ওনাকে রেখেছে? এটা আমরা তো আর ভাই বারবার বলে দিচ্ছে যে সঞ্জয় রায় দোষী, কি করে বলতে পারছে আমি জানি না। তাহলে তো অভয়া কাণ্ডে তো আর কোনো মামলা শুনানি হবার দরকার নেই, এখান থেকে তো রায় দিয়ে দিচ্ছে। আমার বাংলা সেই তাহলে তুমি বলছো কিভাবে? মূল অভিযুক্ত তাহলে একজন নয়, সেখানে আরো ছিল, তথ্যকে বাংলার মানুষ আর মেনে নেয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেখানে বারবার মাননীয়ার কথা পরিবর্তন করতে দেখা যাচ্ছে, যেটা আমরা দেখছি, যেখানে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেকেন্ড ম্যান উনি নিজেই বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ম্যান হিসেবে বলেছিলেন, সেখানে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে যে তিনি এবং সুব্রত বক্সী শেষ কথা। বারবার কথা পরিবর্তন কেন করতে হচ্ছে? নিশ্চয়ই গোষ্ঠীদ্বন্দ্বকে থামাতে। না, গোষ্ঠীদ্বন্দ্ব কোনো বিষয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা আছে দিল্লির সাংসদরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির যে সংসদীয় রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবে, বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার যে আমাদের যে সাংগঠনিক বিষয়টা সেটা সুব্রত বক্সী দেখবে। সুব্রত বক্সী প্রথম আমাদের তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই সভাপতি ছিলেন, এখনো আছে সুব্রত বক্সী এবং মমতাজি বাংলার ক্ষেত্রটা দেখবেন এবং দিল্লিটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবেন। একটু কৃষ্ণবাবুর কথা শুনে নেবো, বলুন। আমি বলছি যে অভিক বা বিরূপক্ষ বিষয়টা 4 মাস সময় লাগলো ফিরে আসতে। আমরা তো দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী 4 ঘন্টায় সন্দীপ রায়কে ফিরিয়ে এনেছেন, তা এখানে তো 4 মাস লাগলো। মানে আসল কথা, আমি সে প্রথম যখন শুরু করেছিলাম যে কথা, যে নৈতিকতা না থাকলে যা যা হওয়ার তাই তাই হচ্ছে, এখানে তার ব্যতিক্রম কিছু না, একেবারে ব্যতিক্রমী কিছু হচ্ছে না। আর একটু সিবিআই সম্বন্ধে খুব বলার আছে, আমার কথা বলা আছে যে আমরা কি আগামী দিনে এই জিনিসটা দেখতে যাচ্ছি যে সিবিআই বা ইডি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রশাসন ছেড়ে দিন, ও তো গেছে, সিবিআই ইডি আগামী দিন সেই পথেই যাবে যে হয়তো আমরা দেখতে পাবো যে সিবিআই বা ইডি সত্যিকারের কোনো একখানা ক্রিমিনাল কেসে সার্চিং এ যাচ্ছে, মানুষ কিন্তু এগিয়ে এসে পিটিয়ে মেরে হতে মেরে ফেলতে পারে, সেই দিনও কিন্তু আগামী দিনে আসছে। কারণ হচ্ছে যে তারা কোনো ফসল দিতে পারছে না, তারা কোনো রেজাল্ট দিতে পারছে না, একেবারে কোনো রেজাল্ট নেই। শুধু এই আর্যিকর বলে না, দীর্ঘদিন ধরে আমরা দেখছি তাদের কোনো রেজাল্ট নেই। শুধুমাত্র হচ্ছে সবাই যদি ছাড়া পেয়ে যায়, এই অনুব্রত ছাড়া পেয়ে গেল, অর্পিতা ছাড়া পেয়ে গেল, কুন্তল ছাড়া পেয়ে গেল, তাহলে তাহলে এরা কি খুব সুন্দর মানুষ, এদের পূজনীয় মানুষ, এদেরকে পুজো করতে হবে। একদম ঠিক কথা যে সিবিআই যেটার উপর ভিত্তি করে সে প্রমাণ দেবে বা প্রমাণ মানুষের সামনে আনবে, সেই সমস্ত প্রমাণ আমার এই বাংলার সরকার সুন্দর করে গুছিয়ে লোপাট করতে পারে। সেটা আমরা দেখেছিলাম যে আরজি করে প্রথম রাত দখলের দিন রাত্রির বেলা কিভাবে ওই আমাদের আরজি কর হসপিটালে ঢুকে কিভাবে প্রমাণ লোপাট করা হয়েছিল, সেটা আমরা সেদিনই দেখে নিয়েছিলাম। আর আমার ভাই এক্ষুনি বলছিলেন যে সিপিএম এর আমলে আমার বাংলার এই মুখ্যমন্ত্রী কিভাবে লড়াই করেছিল, কত লড়াকু নেত্রী তিনি। তো আমি একটা প্রশ্ন করব, যখন আমাদের নবান্ন অভিযানে ছাত্ররা সাথে গোটা পশ্চিমবঙ্গের মানুষ একত্রিত হয়ে নবান্ন অভিযানে ডাক দিয়েছিল এই আরজি কর নিয়ে, তখন কিন্তু আমার বাংলার এই মাননীয় পুলিশ প্রশাসন, যিনি উনি সেই পুলিশের মন্ত্রী, আবার সেই পুলিশ প্রশাসন কিন্তু কিভাবে মানুষের উপর অত্যাচার করেছিল, কিভাবে কাঁদানে গ্যাস ফেলেছিল, কিভাবে মানে ওখানে পৌঁছানো তো দূরের কথা, অনেক দূর থেকে মানুষের মেরে হাত পা ভেঙে দিয়েছিল। আজকে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন দিকে, প্রতিবাদ জানাবে কোন দিকে? তুমি যদি আজকে প্রতিবাদ জানাতে যাও, দেখবে কাল তোমার ঘরে ছাদটা নেই, কারণ তোমার পাড়ার সেই ভাইদেরকে বলে দেওয়া হবে ও কোন এলাকার, ওকে সরিয়ে দেওয়া হোক। তো কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে? মাননীয় মহিলা বলে যেভাবে আজকে সামনে আসতে চেয়েছেন, বাংলার মানুষ কিন্তু মানে তাকে ভালোবেসে সাদরে গ্রহণ করেছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তিনি একজন স্বচ্ছ, তিনি হয়তো বাংলার মানুষের জন্য লড়াই করবেন। আমরা আজও বলছি, আমরা ওনাকে শ্রদ্ধা জানাই, কারণ তিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সেটা গর্ব হওয়া উচিত। কিন্তু আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের গর্ব না, আমরা লজ্জায় মাথা নত হয়ে যায়। আমরা বাংলার বাইরে কোথাও বেরোলে আমাদের লজ্জা লাগে যে এই বাংলা থেকে পার্থ চ্যাটার্জিকে খুঁজে পাওয়া গেছে, এই বাংলা থেকে অর্পিতাকে খুঁজে পাওয়া যায় না। ভাই বলছে না যে হয়তো পার্থ চ্যাটার্জি দোষ করেছে, ওনাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এইসব এত কথা বলছে। স্টেজেতে দেখা গেছিল 21শে জুলাইয়ে অর্পিতা, পার্থ চ্যাটার্জি এবং মাননীয়া একই স্টেজে বসেছিলেন, তাহলে সেই অর্পিতা ওখানে যাওয়ার মানে পারমিশনটা পেল কিভাবে? যে কোনো কেউ এদের দলে উঠে যেতে পারে, চোর ছ্যাঁচর যে কোনো কেউ এদের 21শে জুলাইয়ের মঞ্চে উঠে যেতে পারে, তাহলে এটা এই ভাই বলছে তো। আর পার্থ চ্যাটার্জির সাথে মনে হয় এই যে বলছে না যে সুব্রত বক্সী একদম জন্ম লগ্ন থেকে হচ্ছে, পার্থ চ্যাটার্জিও তো ছিল। আমি কারোর দলের অভ্যন্তরীণ বিষয়ে আমার কথা বলার অধিকার নেই, এবং আমি আমার অধিকারটুকু বুঝি কতটা আমাকে কথা বলতে হয়, সেই বিষয়ে আমি কথা বলবো না। কিন্তু আমার বাংলায় যখন এরা দোষী সাব্যস্ত হচ্ছে, তখন মাননীয় আবার তাদেরকে বাঘ বলে কি কোলে টেনে নিচ্ছে নাকি খাঁচায় বন্দি করছে, যাতে অন্য মানুষগুলোকে খেয়ে আবার ভোটে 26-এ জেতানো যায়। সেই জন্য সেই বাঘকে আবার সামনের আসনে বসানোর জন্য কি ডেকে নেওয়া হচ্ছে? আমি এটা জানতে চাই। বলো তোমার বক্তব্য দিয়ে আজকের আমাদের এই অর্পিতা মুখোপাধ্যায় বা পার্থ চ্যাটার্জি
আর্থিক দুর্নীতি, এই তো ছিল মূল অভিযোগ। উনি বললেন অর্পিতা মুখার্জিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে বসেছেন, খুব ভালো কথা। আমিও দেখেছিলাম নীরব মোদীর সাথে নরেন্দ্র মোদীর একটা ঘনিষ্ঠ সম্পর্ক, এই আদানির সাথেও ঘনিষ্ঠ বন্ধু বলে কথা বলেন, এটা আমিও দেখেছি। এই হচ্ছে আর্থিক দুর্নীতির যখন বিষয়টা এলো, তাই আমিও তাই একটা উদাহরণ দিলাম। আর বাংলায় যেটা বললেন না যে উনি যে কিভাবে ভোট হয় না কি বললেন যে মানে ধমকিয়ে চমকিয়ে বিষয়টা, আপনি জানবেন মহারাষ্ট্রে নির্বাচন কমিশনার থেকে আপনাদের প্রতিনিধিদের ডাকছে, কংগ্রেসের প্রতিনিধিদের সাথে মিটিং করেছে, হয়তো জানি না ফল হয়তো কিছুই আসবে না, ফলপ্রসূ হবে কিনা মিটিং জানি না, কিন্তু সেখানে বলা হচ্ছে সব থেকে বেশি রিগিং, মানে রিগিং এর অভিযোগ এবং মানে যে বাংলার মানুষ ভোট দিতে যাওয়ার আগে ভোট তার হয়ে যায়, মৃত মানুষের ভোট হয়ে যায়, 10 বছর আগে মারা গেছে কিন্তু তার নামে ভোট হয়ে যাচ্ছে, এটা রিগিং না ভাই, এটা লোকসভা ভোটে বিজেপি এবার সিট পেয়েছে মানে 13টা তো ঠিক ঠিক 13টা, হ্যাঁ 13টাই তো বলো না, হ্যাঁ 13টা যদি সিট পায় তাহলে এটাকে যদি বিধানসভা দিয়ে আমি মানে ইন্টু করি তাহলে রইল কত, 91টা আসন, 91টা মানে 91টা বিধানসভার আমি যদি ধরলাম যে এই মানে 13টা লোকসভার মানুষ ঠিকঠাক ভোট দিয়েছে, যদি আমি ধরলাম বিধানসভার ক্ষেত্রে যে 60টা বিধানসভার মানুষ ভোট দিয়েছে ঠিকভাবে, আমি ওনার খাতিরেই বলছি, তাহলে যদি সব জায়গাতেই হতো গণতন্ত্রকে হত্যা করা হতো মানুষের, মানে টিভির পর্দায় বাংলার মানুষ দেখছে কিভাবে রিগিং হচ্ছে, কিভাবে ভোটের দিন লুটপাট চলছে, আমরা দেখেছি সেই বাংলার উত্তরপ্রদেশের মহিলা সরকারের উপরকে গুলি করা হয়, গুলি দিয়ে টাকা হচ্ছে পুলিশ অন্যায়, দুটো উত্তরপ্রদেশ হোক মহারাষ্ট্র ওখানে কাউন্সিলর এবার ভোটে বলেছে আমরা সেই গুরু শিষ্য যেখানে তিনি শিখিয়ে বিভিন্ন দলের রাজনৈতিক যে ব্যক্তিত্বরা আজকে আমাদের স্টুডিওতে আপনাদের সামনে জবাব চাই জনতার দরবারে উপস্থিত ছিল, তাদের বিভিন্ন রাজনৈতিক তরজা আপনাদের সামনে তুলে ধরেছি এবং বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি চলছে তার আঁচ এসে পড়েছে আমাদের ভারতবর্ষ, কার্যত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের ভারতবর্ষ উত্তাল। আমাদের মধ্যে যে পারস্পরিক দেশের যে সৌভ্রাতৃত্বপূর্ণ যে সম্পর্ক ছিল সেটা আজ ক্রমশই অমলিন হতে চলেছে। আমরা বিধ্বস্ত বিপর্যস্ত মানসিকভাবে এবং চাইবো অবিলম্বে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি সেটা সামলে নিক বাংলাদেশ সরকার এবং প্রভু চিন্ময় কৃষ্ণর পরবর্তীতে শুনানি কি হতে চলেছে আমরা অবশ্যই আমাদের খবর বাংলা সংবাদের পর্দার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই আরজিকরের শুনানি কি হতে চলেছে 4 মাসের পর অভিজ্ঞ এবং বিরূপক্ষ বিশ্বাসের প্রত্যাবর্তন, যা এক হতাশার সৃষ্টি করেছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে, আপামোর জনবাসীর কাছে। আমরা জানি না কি হতে চলেছে আরজিকরের আগামী দিনের শুনানি, আদৌ কি বিচার পাবে অভয়া জানি না। ঠিক এই মুহূর্তে এই মতো অবস্থায় আমরা প্রতিটা মুহূর্তের প্রতিটা সময়ের খবর আপনাদের সামনে একমাত্র আমরাই তুলে ধরবো। ততক্ষণ দেখতে থাকুন এবং শুনতে থাকুন, আমাদের সাথে থাকুন খবর বাংলা সংবাদ।